দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট ফ্রেন্ডজির নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আজকের ইম্প্যাক্টে আমরা যে ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিজেদের ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্স তাদের শেষ ম্যাচ খেলে ফেলেছে। 5টা ম্যাচ তারা সিলেটে খেলার সুযোগ পেয়েছে, নিজের হোম অ্যাডভান্টেজ কাজে লাগানোর সুযোগ পেয়েছে, কিন্তু হোম অ্যাডভান্টেজের যে ইম্প্যাক্টটা তাদের টিমের ওপর কতটুকু পড়েছে এই নিয়ে আমরা আলোচনা করব প্লেয়ারদের নিয়ে একটু ভাঙাচোরা করার চেষ্টা করব তাদের পারফরমেন্সকে। আর সেই জন্য আমার সাথে উপস্থিত আছেন আমার কলিগ মোহাম্মদ সাদমান। তাদন ভাই, সিলেটের শেষ ম্যাচ খেলে ফেলেছে, মাত্র 3টা দল তাদের হোম গ্রাউন্ড পায়, ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স। সিলেটের স্ট্রাইকার্স তাদের শেষ ম্যাচটা খেলে ফেলেছে, যাদের সাথে খেলেছে তারা হচ্ছে চিটাগাং কিংস, তারা হচ্ছে হোম গ্রাউন্ডে যাচ্ছে শেষ ম্যাচটা জিতে। আর সিলেটের একটা মানে ভালো একটা ফ্লোতে কিন্তু চলে এসেছিল। আমরা ঢাকার সাথে তারা জিতেছে, খুলনার সাথে জিতেছে। আজকে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ ছিল। আর ঢাকা খুলনা অনেকটা আমরা কথা বলছিলাম যে নিজেদের দোষেই হয়তো সিলেটের একটু সুযোগ হয়ে গিয়েছে, এবং জাকির হাসান খুব ভালো খেলছিলেন এই 2টা ম্যাচে। তিনি কিন্তু একাই আসলে 2টা ম্যাচ ম্যাচে ম্যাচ হয়েছেন, সেভাবে জিতেছেন। আজকে তিনি ফেল করেছেন, সিলেটও ফেল করেছেন। শুধু সেটা বলা যাবে না যে জাকির হাসানই করেছেন, রনি তালুকদারও ভালো খেলছিলেন, রনি তালুকদারও আজকে ভালো করতে পারেনি। 204 রানের টার্গেটে তারা 173 করতে পেরেছে। সেখানে আসলে কথাটা বলতে হয় যে তারা কিন্তু মোটামুটি ভালো একটা ফ্লোতেই ছিল, ভালো আর চেস করার সময় মোটামুটি একটা ভালো ফ্লোতে ছিল। জাকির হাসান আউট হয়ে যাওয়ার পরেও জর্জ মার্টিন এবং অ্যারন জোস ছিল মিডলে, তারা কিন্তু মানে এই যেই মিডল ওভারটা খেলা হচ্ছিল সেখানে কিন্তু তারা বল অনেকটা নষ্ট করেছে। দুইজনের একজন একটু মানে বল বেশি খেয়েছে, বা দুইজনই করতে পারেনি তারা। পাওয়ার প্লেতে তাদের 3টে উইকেট চলে যাওয়ার পর, যেহেতু দ্রুত 3টে উইকেট গেছে, রনি তালুকদার একটা ভালো ফর্মে ছিলেন, কিন্তু তিনি পাওয়ার প্লেয়ার, আমি যদি ভুল না করি শেষ ওভার পর্যন্ত উইকেটে ছিলেন, বাট 10 রানের নিচে আউট হয়েছেন, বলও খেলেছেন কাছাকাছি। তার উপর হচ্ছে পল স্টার্লিং, একটু বলি, পল স্টার্লিং হচ্ছে আজকে ডেভন কনওয়েকে রিপ্লেস করে তিনি কর্নওয়ালকে রিপ্লেস করে তিনি টিমে এসেছেন। বাট কর্নওয়ালের যেরকম ব্যাটিং পারফরমেন্স ছিল, উনি আজকে গোল্ডেন ডাক মেরেছেন পল স্টার্লিং। তো এইখানেও কিন্তু সিলেট একটু মাইনাসেই ছিল, মানে তাকে মানে রিপ্লেস করে এনে আসলে কাজটা হয়নি। তার উপর হচ্ছে একজন ইনফর্ম ব্যাটারও পারফর্ম করতে পারেননি, তো তাদের পাওয়ার প্লেটা আশানুরূপ যায়নি। 40-45 রান তারা পেয়েছেন পাওয়ার প্লে থেকে। তারপর অ্যাকচুয়ালি মানজি আর জোনসের ধরে খেলতেই হতো, কিন্তু তারা ধরে খেলেছেন 10 ওভার পর্যন্ত, যদি ভুল না করি 60-এর কাছাকাছি তারা এসেছে। এরপরে যে স্ট্রাইকটা রোটেট করবে তখনই একজন স্ট্রাইক করতে হতো সেখানে মানজি পরে একটু রিকভার করেছেন, তিনি 37 বলে 52 রান ইনিংস খেলেছেন। কিন্তু পরে আসলে যে 30 রানের তারা হেরেছে, এই হয়তো এইখানে রানটা এটাই হচ্ছে 7 থেকে 11 ওভারের মধ্যে যেই ধরে খেলাটা। কারণ আপনি দেখবেন যে জাকির আলী কিন্তু 23 বলে 47 রানের একটা ইনিংস খেলেছেন, নট আউট ছিলেন তিনি। সো আরেকটু যদি সেখানে রানটা হতো হয়তো জাকির আলী শেষ করে আসতে পারতো। তিনি যেহেতু ফিনিশিং রোলটা খুব ভালো খেলছেন, সেই হিসাবে হয়তো ভালো খেলতে পারতেন। এখন সিলেট 6 ম্যাচে 2টা জয় নিয়ে এসেছেন, এখনও তারা ব্যাকফুটে রয়েছেন, এবং চিটাগাং কিন্তু 2-এ চলে এসেছে। তারা লাস্ট 3টা ম্যাচে জিতেছে, বরিশালের থেকে 1 ম্যাচ কম খেলে 4 ম্যাচে। সো সেখানে চিটাগাং যেহেতু তাদের হোম গ্রাউন্ডে যাচ্ছে, চিটাগাংয়ের জন্য খুব বড় একটা অ্যাডভান্টেজ হয়ে গেল। হোম গ্রাউন্ডের কথা যদি বলি, সিলেট অ্যাকচুয়ালি নিজেদের হোম গ্রাউন্ডটাকে ইউজ করতে পারেনি, হোম ক্রাউডকে ইউজ করতে পারেনি। কারণ আমরা দেখেছি কিন্তু মাঠ ভর্তি দর্শক ছিল। সিলেটের গতকালকের ম্যাচটাই আমরা যদি বলি, একটু টাইট একটা ম্যাচ হয়েছিল খুলনার সাথে সিলেটের, তখন আমরা দেখেছি লাস্ট ওভার উইকেট পড়ার পর মানুষের উল্লাসটা কিরকম, সবাই চায় নিজের হোম টিম জিতে। হ্যাঁ অবভিয়াসলি আপনার তো সিলেট সেটা ইউজ করতে ব্যর্থ হয়েছে। এই যে আমি বললাম যে 5 ম্যাচে তারা যদি 2টা জয় নিয়ে আসে, তাহলে সেটা তো আসলে নেগেটিভই। আপনি 3টা হলেও বলা যেত যে ম্যাক্সিমাম ম্যাচ জিতেছি। কিন্তু সিলেটের জন্য এই যে কামব্যাকটা যেটা দরকার ছিল, আমরা ভাবছিলাম যে হয়তো একটা রিদমে চলে এসেছে। যেখানে ঢাকা সিলেট কোনো ম্যাচে জিতেনি, সেই ম্যাচে সিলেট জিতে গেছে। সো আপার হ্যান্ডে চলে গিয়েছিল ঢাকার থেকে। সেখানে এখন লাস্ট ম্যাচটা আসলে মানে হারার ফলে মানে সিলেটে, সেখানে তাদের একটু ব্যাকফুটে চলে গেছে। এবং এই ইয়াতে আসলে ঢাকা সিলেট তাদের কিন্তু মানে অবস্থানটা একটু খারাপই, কারণ আপনি রংপুরের যে ফর্ম রয়েছে, চিটাগাং আবার রিদমে চলে এসেছে, আর বরিশাল তো রয়েছেই। সো এই 3টা দলের মধ্যেই হয়তো 2টা দল ফাইনাল খেলবে। সো সেক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ আপনি ফার্স্টেই যেটা বলছিলেন যে 3টা দল পায় তারা হোম অ্যাডভান্টেজ, সেটা যদি ইউটিলাইজ করতে না পারে, এই পুরো টুর্নামেন্টটার হয়তো সেখানে একটা মার খাওয়ার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, এবার আসি চিটাগং কিংসের দিকে। 5 ম্যাচে তাদের 4 জয়,
সরি 4 ম্যাচে 3 জয় তাদের, 3 জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলে 2 নম্বরে। অবশ্যই তারা পার্টি করতে করতেই চিটাগংয়ের বিমানে উঠবে, রাইট? সাদত ভাই, এবার আসি হোম গ্রাউন্ডে আরেকটা টিম খেলবে, চিটাগং কিংস। তাদের 4 ম্যাচে 3 জয়, 6 পয়েন্ট। তারা এখন পয়েন্ট টেবিলে 2 নম্বরে। পয়েন্ট টেবিলে 2 নম্বরে থেকেই তারা নিশ্চয়ই পার্টি করতে করতে নিজেদের শহরের বিমানে উঠবে, সেখানে তারা হোম গ্রাউন্ড পাবে। তাদের পারফরমেন্সের দিকে আমি যদি বলি, উসমান খান তাদের রেগুলার পারফর্ম করছেন। আজকেও তিনি 53 করেছেন, এর আগের ম্যাচেও তিনি 50 করেছেন, সেঞ্চুরিও একটা আছে। তো তিনি খুব ভালো ফর্মে আছেন। তারপর ইভেন গ্রাহাম ক্লার্ক কিন্তু আজকে কিন্তু তিনি 60 রানের ইনিংস খেলেছেন। এর আগে 39 এবং 40 রানের ইনিংস রয়েছে। এই টপ অর্ডারে এই দুইজন কিন্তু খুব ভালো খেলছেন, কিন্তু যাকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। আমি ওটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে পারভেজ হোসেন ইমন কিন্তু গতকাল থেকে টক অফ দ্য কান্ট্রি ক্রিকেট বলা যায়, যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টপিকগুলোর মধ্যে একটা পারভেজ হোসেন ইমন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াডে জায়গা পেয়েছেন। তিনি কেন জায়গা পেয়েছেন এটা একটা কোশ্চেন উঠেছে। তারপর কার জায়গায় জায়গা পেয়েছেন, আবার হচ্ছে তার জায়গা, যার জায়গায় তিনি জায়গা পেয়েছেন তাকে কেন জায়গা করে দিতে হয়েছে, এই সব কিছুর এক্সপ্লেনেশন কিন্তু দিতে হয়েছে প্রধান নির্বাচক লিপুকে। কিন্তু তারপর হচ্ছে এই কোশ্চেন, পারভেজ ইমনের কোশ্চেনটা কিন্তু আরো বাড়িয়ে দেয়। গতকালকে যার জায়গায় তাকে নেওয়া হয়েছে তিনি সেঞ্চুরি করেছেন, একদম রেকর্ড আমরা দেখেছি ঢাকা ক্যাপিটালসের পেজ থেকে, যে সব রেকর্ড বরবাদ করে ঢাকা একটা ম্যাচ জিতেছে। তো তার পরের দিনই পারভেজের এরকম একটা ইনিংস কি একটু প্রশ্ন তোলে কিনা? তার পরের দিনই না, ইনি কিন্তু পুরো টুর্নামেন্টেই তিনি ভালো খেলেন। আপনি যদি দেখেন তার 13-0, 17-7, এইটা কিন্তু আসলে কোনো ভালো রান না, কিন্তু কিন্তু এটা কিন্তু টি-20-তে, আমরা ওডিআই নিয়ে কথা বলছি, ওডিআইতে তার ডেবিউই হয়নি, এখনো ডেবিউই হয়নি। সেখানে লিপুর যে এক্সপ্লেনেশনটা তাকে দিয়ে দিয়েছেন যে তিনি হার্ড হিটিং করতে পারেন, তিনি যদি তামিম এবং সৌম্য না থাকে তখন তাকে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় আপনি এক্সপিরিয়েন্স একজন ব্যাটারকে, যার অফ ফর্ম, সেটাও আমি রাজি আছি যে অফ ফর্মে তাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তার জায়গায় আসলে ইমন কোনোভাবেই আমি স্যুট হয় না। যে আমি ধরলাম যে লিটনের অফ ফর্ম আছে, তাকে আপনি বাদ দিচ্ছেন, সেটা নিয়ে আমি টলকে গেলাম না যে ঠিক আছে বাদ দিতে পারেন, কিন্তু তার জায়গায় রিপ্লেসমেন্টটা যদি আপনি ইমনকে নেন, যে এখনো করতে পারেন, আপনি তাকে কতটা প্রেশারে ফেলাচ্ছেন। এই ছেলেটা প্রথমবারের মতো ডেবিউ করবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে। সাধারণত আরেকটা জিনিস আপনাকে একটু বলি বা মনে করাই দিই, যে ইমন নিজেই বলেছিলেন তিনি সারপ্রাইজ ছিলেন। আমি যদি ইমনের ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যাটটা দেই, আপনি মাত্র বললেন যে ওডিআই ক্রিকেটে সে ডেবিউই করেনি এখনো। তার টি-20 খেলেছেন, টেস্টও ওডিআইতেই ডেবিউ করেন। টি-20তে তার 7 ম্যাচের ক্যারিয়ার, ঠিক আছে। লিপু বলছেন যে সেই স্ট্রাইক রোটেট করে খেলতে পারে, তার স্ট্রাইক রেট 7 ম্যাচের ক্যারিয়ারে স্ট্রাইক রেট 98, 100 এর নিচে। টি-20তে তার অ্যাভারেজ 12। সো এইরকম একজন প্লেয়ারকে আপনি, লিটন দাসের মতো প্লেয়ার, যে হচ্ছে আপনি দেখেন আপনার টিমে সাকিব আল হাসান নেই, ঠিক আছে, আপনার টিমে তামিম ইকবাল নেই, যারা হচ্ছে আপনার ওই 5টা স্তম্ভ বাংলাদেশ ক্রিকেটের, আপনি মানেন আর না মানেন তারা 5 জন বাংলাদেশ ক্রিকেটের স্তম্ভ। বাকি যে 2 জন আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তারাও তাদের ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে, রাইট। এখানে আপনার টিমকে মেন্টালি অথবা যে কোনোভাবে লিড দেওয়ার জন্য লিটন দাসের মতো ক্রিকেটার দরকার, স্পেশালি আইসিসি টুর্নামেন্টের মতো। তো সেখানে যদি আপনি লিটনের জায়গায় ইমনের মতো প্লেয়ার নেন, যিনি এখনও ডেবিউই করেননি, আমার মনে হয় দেশকে বিপদে ফেলে দেওয়ার মতো। আমি অ্যাজ এ দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, অথবা ক্রিকেট ফ্রিক হিসাবে বলি, কারণ হচ্ছে এটা কোনোভাবেই মানার মতো না। এখন মানে এই আইসিসি টুর্নামেন্টের সময় আপনি এক্সপিরিয়েন্স প্লেয়ারকে ড্রপ করছেন, একটা নতুন প্লেয়ারকে আনছেন, সেটা আমি মানে একটা রোটেশন আসতেই পারে, কিন্তু আপনার প্লেয়ার সিলেকশনটার বিষয় নিয়ে কিন্তু আমরা কোশ্চেন তুলছি যে এই প্লেয়ারটাই কেন। মানে আপনি এখানে জাকির হাসানও কিন্তু পারফর্ম করছেন, আপনি জাকির হাসানকে নিলেও হয়তো এত কথা হতো না। ওডিআই ক্রিকেটের কথা যদি আমি বলি, এনামুল হক বিজয় পারফর্ম করছেন, এনামুল হক বিজয় কিন্তু ঘরোয়াতে রেগুলার পারফর্ম করেছেন, টি-20 ক্রিকেটে পারফর্ম করছেন, সুযোগ পান না। এখন যেহেতু আরও কিছুদিন সময় রয়েছে যে চেঞ্জ আনতেও পারে স্কোয়াডে, সো বিপিএলে যেরকম সময় চলছে, লিটন যদি আবার এরকম আসলে কাছে চলেছে, কালকে কিন্তু লিটন বলেছেন প্রেস কনফারেন্সে যে
আসলে আমি পারফরমেন্স করার পরে আবার সিলেক্টেড হব কিনা সেটা আমি জানি না, ভাবেনও না, তিনি ভাবেনও না। সো তার কাজ হচ্ছে পারফর্ম করা। তিনি যদি মনে করেন যে তিনি আসলে আবার ব্যাক করেছেন, হয়তো সেই পারফরমেন্সটাই দেখা যাবে। আরেকটা বিষয় হচ্ছে বিপিএল এর মান অনুযায়ী, আমি বলছি যে বিপিএল এর মান অনুযায়ী বা মাঠটা সব অনুযায়ী বলার যাদের ফেস করছেন তাদের এগেনস্টে লিটন কীভাবে খেলছেন, আর ইন্টারন্যাশনালে যখন আপনি বড় বড় টিমের সাথে খেলবেন তখন কীরকম যাবে, সেইটা কিন্তু মানে ওই সময়ের যেই চ্যালেঞ্জটা সেটা কিন্তু লিটন আসলে মেন্টালি ব্লকেজের জন্য তিনি পারেন না। সেই ক্ষেত্রে এই আর্গুমেন্টটা আবার চলে আসে যে লিটনকে যদি নেইও আমি, লিটনকে আসলে ফর্মে ফিরতে পারবে কিনা। কিন্তু এখানে যেহেতু 3 ম্যাচের কথা হচ্ছে, যে 3 ম্যাচের কথা ধরেই গেলাম যে 3 ম্যাচ খেলবে বাংলাদেশ, 3 ম্যাচের জন্য হয়তো তাকে রাখতেই পারতেন, যে এক্সপিরিয়েন্স প্লেয়ারটা তিনি দলের জায়গা পেতেন না। কিন্তু এখানে একটা সমস্যা, লিটনকে আপনি দলে রাখতে দলের জায়গা দিবেন না, এটাও নিয়ে কোশ্চেন উঠত। হ্যাঁ, কোশ্চেন উঠতো আপনি লিটনকে দল স্কোয়াডে নিচ্ছেন, 11-এ নিচ্ছেন না। সো সব কিছু মিলেই আসলে আছে। আর লিটনের জন্য আমি যেটা বলবো যে লিটনের পারফর্ম করার সুযোগ রয়েছে, এখনও কিছুদিন পারফর্ম করার সুযোগ, বিপিএল পুরোটাই পারফর্ম করার সুযোগ রয়েছে। যদি তিনি টাচে ফিরেন, আমার মনে হয় সিলেক্টর আবার চিন্তা করবে। অ্যাটলিস্ট আরও 6টা ম্যাচ তো আছে। হ্যাঁ, বাট আরেকটা কথা ভাই, লিটন যেই সেঞ্চুরিটা হাঁকালেন, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি বিপিএলে, এই সেঞ্চুরিটা কিন্তু সবাই বলা বলি করছে যে লিটনের কামব্যাক ম্যাচ ছিল। অ্যাকচুয়ালি না, আগের ম্যাচটাই তিনি খেলেছেন। এটা হচ্ছে ধারাবাহিকতা, যেটা লিটনের সবচেয়ে বেশি জরুরি। 6টা ম্যাচ তিনি হাতে আছে, কোনো না কোনো জায়গায় পসিবিলিটি আছে যে লিটন ঢুকে পড়তে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ আপনার তার সাবস্টিটিউশনে যাকে নেওয়া হয়েছে তিনি কিন্তু পারফর্ম করছেন না, তিনি সেই ক্ষেত্রেও এটা আরেকটা ভালো কনসিডারেশন হবে যে লিটন যদি সারপ্রাইজিং কিছু হবে না যদি লিটন আপনার দলে সুযোগ পায়। সেটাই। তো সাদম ভাই, এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। আজকে লাস্ট ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সেখান থেকে 2 দিনের গ্যাপ, 16 তারিখ থেকে বিপিএল যাবে উড়াল দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের বিপিএলটা কেমন হবে আমরা একটু যদি অ্যাড করতে চাই সাদম ভাই। আমরা আলোচনা করেছিলাম আগেও ছক্কা নিয়ে, রান নিয়ে, সেটা মানে ভরপুর হচ্ছে, একদম হাত খুলে রান হচ্ছে, মনে হচ্ছে অনেক বেশি রান হবে। আর চিটাং তো এমনিতেই ব্যাটিং, এমনিতেই ব্যাটারদের স্বর্গ। এখানেও লিটনের কথা চলে আসবে, ফেভারিট স্টেডিয়াম, সেখানে তিনি রান পান বলেন। সো সব মিলিয়ে চিটাংয়ে আমরা আবারও রানের বন্যা, এখানে 250 হয়েছে, আশা করবো এই বিপিএল 250 রানের রেকর্ডও ভাঙবে, এরকম আশা করি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে প্রতিদিন এইরকম ক্রিকেট নিয়ে কথা হবে, আড্ডা হবে, আর ক্রিকেটের এই খুঁটিনাটি আড্ডা আর ক্রিকেট সম্পর্কে সব খবর সবার আগে পেতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিক ফ্রেন্সির সোশ্যাল মিডিয়া পেজ আর ক্রিক ফ্রেন্সির ওয়েবসাইটে নজর রাখতে হবে। বাংলা ইংলিশ দুইটাতেই আপনারা খবর পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।